সম্মানিত ভিউয়ার্সরা, আশা করি ভালো রয়েছেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার সেটা কামনা থাকলো। আজকে আমি আপনাদের সামনে দেশের শাসন ব্যবস্থা নিয়ে দু একটা প্রসঙ্গ আলোচনা করব এবং সেখানে বিশ্বের মহান বরেণ্য যারা মনি ঋষি রয়েছেন বা শাসক রয়েছেন তাদেরও বাণী নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, সঙ্গে আমার মতামত আমি ব্যক্ত করব। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এবং জনগণই সরকার নির্বাচিত করে কার হাতে ক্ষমতা যাবে সেটা জনগণই স্থির করে দেয়। কিন্তু দুর্ভাগ্য দেখা যায় যে অনেক সময় জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পরও তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন না, তারা সেটা ভুলে যায়। আমরা যদি জনগণের প্রতি দায়বদ্ধ না থাকি তাহলে এই জনগণের কাছে আমরা ভোট চাওয়ার অধিকারটা কিভাবে আসে? অর্থাৎ সবসময় জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকার প্রয়োজন, কারণ জনগণই তাকে নির্বাচিত করেছে, জনগণের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন এবং জনগণকে নিয়েই দেশ, জনগণের বিকাশ হলো দেশের বিকাশ, জনগণের সব শ্রেণীর জনগণের বিকাশই হলো দেশের বিকাশ। কোনো একটা শ্রেণীকে বাদ দিয়ে কোনো দেশ এগোতে পারে না। সব শ্রেণীর মানুষকে নিয়েই আমাদের দেশ এগোতে হবে, বিশ্বের সব কটা দেশ এগোতে হবে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যারে তুমি নিচে পেলো সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। যাকে তুমি নিচে ফেলবে সেই তোমাকে নিচে নিয়ে নেবে। এক শ্রেণীর জনগণ যদি পিছনে থাকে তাহলে অন্য শ্রেণীর জনগণ নিয়ে দেশ এগোনো যাবে না। দেশ এগোতে গেলে সবার বিকাশ, সবার উন্নয়ন, সবার কল্যাণ হওয়া প্রয়োজন এবং এই উদ্দেশ্য নিয়েই যদি কোনো দেশ এগোতে পারে তাহলে অবশ্যই সে দেশ অনেকটা এগিয়ে যাবে, সেই দেশ উন্নত হবে। শাসন ব্যবস্থার কথা বলতে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যিনি ছিলেন একজন খলিফা, তিনি একজন বিখ্যাত শাসক, যিনি একজন ন্যায়পরায়ণ শাসক। তার শাসনের সময় কোনো মানুষ দুঃখ পায়নি, কোনো মানুষ কষ্ট পায়নি তার দেশে। তিনি শাসন ব্যবস্থা সম্পর্কে একটা জায়গায় বলেছেন যে শাসকরা যখন বিগড়ে যায় তখন জনগণ বিগড়াতে শুরু করে। যখনই শাসকরা বিগড়ে যাবে, যখনই শাসকরা তাদের পথ থেকে তারা সরে যাবে, তখনই জনগণ তারা বিগড়াতে শুরু করে। তাহলে শাসক বিগড়ালে জনগণও বিগড়াবে এবং সর্বাপেক্ষা ইতর সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার করে, তার এলাকায়, তার রাজ্যে, তার দেশে অনাচার বিস্তার করে, সেই হলো ইতর। হযরত উমরের বাণী সেটা। তাই আমরা সবসময় খেয়াল রাখতে হবে যারা শাসক রয়েছে, দেশ শাসন করছেন, বিভিন্ন দেশ যারা শাসন করছেন, তারা যাতে কোনো অবস্থায় বিগড়ে না যায়। কারণ তারা যদি বিগড়ে যান তাহলে দেশের জনগণও বিগড়ে যাবে এবং সেটার উদাহরণ রয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকালে আমরা সেটা দেখতে পাই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও তথা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে যখনই শাসক বেরিয়ে গেছে, যখনই শাসক ন্যায়পরায়ণতা থেকে সরে গেছেন, যখনই শাসক ডিক্টেটরশিপ অর্থাৎ একনায়কতন্ত্র চালিয়েছেন, তখনই জনগণ বিগড়ে গেছে এবং বিগড়ে গিয়ে জনগণ অন্য পন্থা অবলম্বন করেছে। আমাদের উচিত সবসময় যাতে করে শাসকরা অন্তত ন্যায়পরায়ণ হন এবং জনগণের উন্নয়নের কথা তারা সবসময় যাতে চিন্তা করেন। যদি জনগণের উন্নয়নের কথা তারা চিন্তা ছেড়ে দেন তাহলে কোনো অবস্থায় দেশের উন্নয়ন হবে না, কারণ জনগণকে নিয়েই দেশ
এবং জনগণকে নিয়েই সব কিছু। শাসকরা যদি নিজেদের উন্নয়নের দিকে তারা শুধু ব্যস্ত হয়ে যান, তাহলে কখনো একটা দেশ এগোতে পারবে না, কখনো একটা দেশ উন্নত হবে না। তাই আমরা সব সময় শাসকদের আহ, যে মত রয়েছে সেটা এরকম হওয়া প্রয়োজন যে তারা যেন সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করে। আগে অনেক সময় দেখেছি, আমরা শুনেছি, গল্প শুনেছি, সেখানে বিভিন্ন গল্পের মধ্যে পেয়েছি যখন রাজতন্ত্র ছিল, রাজা ছদ্মবেশ ধারণ করে প্রজার সুখ দুঃখ দেখার জন্য রাত্রিবেলা বেরিয়ে যেতেন। এরা ছিলেন শাসক। রাজতন্ত্র ছিল, জনগণের ভোটেও তারা নির্বাচিত হননি, কিন্তু জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিলেন। তারা নিজেরা জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন, নিজেরা ছদ্মবেশ ধারণ করে জনগণের কল্যাণের জন্য, জনগণের সুখ দুঃখ দুর্দশা দেখার জন্য, জনগণের আনন্দ দেখার জন্য তারা জনগণের মধ্যে চলে যেতেন রাত্রির অন্ধকারে। এবং তখন তারা বুঝতে পারতেন যে জনগণ কোন অবস্থায় রয়েছে এবং সেই যে সমস্যাগুলো জনগণের থাকতো সেটা তারা মিটাবার চেষ্টা করতেন এবং মিটাতেন। এই হলো শাসক ছিলেন, এরাই ছিলেন রাজা, এরাই দেশ শাসন করেছেন। রামায়ণের মধ্যে বলা হয়েছে যে রাজধর্ম পালন করা উচিত। রামায়ণে আমরা দেখেছি স্বয়ং রামচন্দ্র রাজধর্ম পালন করার জন্য নিজের স্ত্রী সীতাদেবীকে পরিত্যাগ করেন। এটা হলো রামায়ণের কথা। তিনি রাজধর্ম কিভাবে পালন করেছেন রামচন্দ্র? যখন দুর্মুখের মুখ থেকে তিনি শুনতে পান বা জানতে পান, রামচন্দ্র যখন জানতে পান যে দুর্মুখের মুখ থেকে যে প্রজারা বলা বলি করছে যে রামচন্দ্র যে সীতাকে নিয়ে ঘর সংসার করছেন সেই সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, অতএব সীতা দেবীর সতীত্ব নষ্ট হয়ে গেছে। আসলে রামায়ণ ভালোভাবে আওড়ালে আমরা দেখি রামায়ণ রাবণ সীতাকে হরণ করেছিল তার ঠিক, কিন্তু সীতার সতীত্বের কোনো হানি ঘটেনি, সীতার সতীত্বের বিন্দুমাত্র হানি ঘটেনি। সে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তার বোনের নাক কেটে দিয়েছিলেন লক্ষ্মণ, এবং সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে হরণ করে নিয়েছিল এবং সে একটা গড়ের মধ্যে সীতা দেবীকে বন্দী করে রেখেছিল। তার কোনো ধরনের কোনো চরিত্রের কোনো হানি ঘটেনি, কোনো ধরনের কোনো রকমের অপমান করেননি রাবণ, সেটা আমরা দেখেছি। কিন্তু তারপরেও যখন অযোধ্যার কুনায় কুনায়, অযোধ্যার সর্বত্র একই কথা রটে গেল যে সীতাদেবীকে রাবণ হরণ করে নিয়েছেন, অতএব সেই সীতাদেবীকে নিয়ে ঘর সংসার করতেন রামচন্দ্র, স্বয়ং রামচন্দ্র। তাই আমাদের পরিবারের কোনো মেয়ের যদি কোনো চরিত্রের হানি ঘটে তিনি কথা বলতে পারবেন না। এই কথা শুনে রামচন্দ্র একেবারে অবিচলিত হয়ে গেলেন, কি করবেন কি না করবেন নিজে ভেবে উঠতে পারলেন না। শেষ পর্যন্ত তিনি সীতাকে পরিত্যাগ করলেন। রামায়ণের মধ্যে রয়েছে না সত্যে পরিভোগা, তোমাকে আমি আর ভোগ করতে পারবো না। সীতাকে তিনি পরিত্যাগ করলেন, সীতাকে বাল্মীকি মুনির আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে এই হলো রাজধর্ম, যে প্রজার সুখের জন্য, প্রজার মঙ্গলের জন্য রাজা নিজের স্ত্রীকে পর্যন্ত, নিজের সহধর্মিনীকে পর্যন্ত বিসর্জন দিতে পারেন। এটাই হলো রাজধর্ম। কিন্তু এই রাজধর্ম আমরা কজন পালন করছে? আমাদের মানুষ কজন শাসক সেই রাজধর্ম পালন করছে? কজন শাসক সেটা করছে? তাই সবসময় শাসকরা জনগণের প্রতি খেয়াল রাখা উচিত, জনগণের কল্যাণের প্রতি খেয়াল রাখা উচিত। কারণ শাসকরা যখন গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসবে না, তখন দেশের ন্যায় থাকবে না। গণতন্ত্র রক্ষা করতে হবে, দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব হলো শাসকের, গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব হলো শাসকের। একটা দেশের ন্যায় তখন প্রতিষ্ঠা হবে, একটা দেশের মধ্যে ন্যায় তখন থাকবে যখন শাসক নিজে গণতন্ত্র রক্ষায় এগিয়ে থাকবেন, তিনি সংবিধান রক্ষা করে কাজ করবেন, সংবিধানের নীতি আদর্শগুলো তিনি মেনে কাজ করবেন। তখনই একটা দেশ এগিয়ে যাবে, তখনই দেশের জনগণের কল্যাণ হবে। না হলে দেশের জনগণের কল্যাণের কোনো রাস্তা নেই। দেশের জনগণের কল্যাণ করতে গেলে
য- যিনি শাসক রয়েছেন, যারা শাসক রয়েছে, তারা যেন সবসময় সংবিধানকে মান্য করে তারা এগিয়ে যান। দেশের উন্নয়ন করতে হলে শাসকরা নিজ স্বার্থকে বিসর্জন দিতে হবে। নিজের স্বার্থকে বিসর্জন দেওয়ার প্রয়োজন, তারপরেই হবে দেশের উন্নয়ন। শাসকরা যদি নিজের স্বার্থকে বিসর্জন না দেন, তাহলে কোনো অবস্থায় সেই দেশের উন্নয়ন হবে না। দেশের উন্নয়ন করতে গেলে অবশ্যই শাসকরা নিজের স্বার্থ নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের জনগণের স্বার্থের উপর জোর দেওয়া উচিত। তারা যেন জনগণের স্বার্থের উপর জোর দেন। যদি তারা জনগণের স্বার্থের উপর জোর দেন, তাহলে অবশ্যই সেই দেশের জনগণের কল্যাণ হবে, সেই দেশের কল্যাণ হবে। আর জনগণের কল্যাণ যদি না হয়, তাহলে দেশের কল্যাণ সম্ভব নয়। কারণ জনগণের কল্যাণের মধ্য দিয়েই রয়েছে দেশের কল্যাণ। জনগণের কল্যাণের মধ্য দিয়েই আছে দেশের কল্যাণ। তাই সবসময় জনগণের কল্যাণের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা প্রয়োজন। দুর্নীতি যখন একটা সমাজে আসে, তখন সেই সমাজ কিংবা সেই দেশ কখনো এগোতে পারে না। একটা দেশে যখন দুর্নীতি আসে, একটা দেশে যখন দুর্নীতি যখন একেবারে ঘুরায় ঘুরায় সর্বত্র যখন প্রবেশ করে নেয়, তখন সেই দেশ কিংবা সেই সমাজ এগোবার কোনো রাস্তা নেই। তাই শাসকরা সেটা খেয়াল করার প্রয়োজন, যাতে করে দেশের দুর্নীতিটাকে দূর করতে হবে। দেশের দুর্নীতি দমন করার প্রয়োজন। দুর্নীতি যদি দমন করা না যায়, তাহলে দেশের উন্নয়ন হবে না। কারণ দেশের উন্নয়নের ক্ষেত্রে যে টাকা বরাদ্দ হয়, সেই টাকা যদি প্রপারলি জনগণের কাজে বা জনগণের উন্নয়নের কাজে না লাগে, জনগণের রাস্তাঘাটের উন্নয়ন, জনগণের ঘরবাড়ির উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, এই সমস্ত কিছুতে, হাসপাতালের উন্নয়ন, যেগুলো উন্নয়নের রয়েছে, সেই উন্নয়নে যদি প্রপারলি টাকাটা ইউটিলাইজ না হয়, তাহলে সেই দুর্নীতি একটা দেশকে কখনো এগোতে দেবে না। তাই সব সময় আমাদের খেয়াল রাখার প্রয়োজন, যাতে করে দেশ থেকে দুর্নীতি দমন করতে হবে, এবং সেটা ভূমিকা শাসকরা নিতে হবে। শাসকরাই সেই ভূমিকা, সেই দায়িত্বটুকু পালন করতে হবে। যদি শাসকরা সেই দায়িত্বটুকু পালন করেন, তাহলে অবশ্যই দেশ থেকে দুর্নীতি দূর হবে। দেশের আইনসভায় শিক্ষিত মানুষের সংখ্যা যত বেশি বাড়ানো যায়, ততই একটা দেশ উন্নতির দিকে যেতে পারে। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন দেশের আইনসভায় আহ, যারা যায়, তাদের শিক্ষিত মানুষের সংখ্যা তেমন থাকে না। অশিক্ষিত মানুষ আইনসভায় যায়, এবং তারা সেই আইন প্রণয়নের ক্ষেত্রে সঠিকভাবে দায়িত্ব বা গুরুত্ব বুঝে না, এবং নিজেরা নিজেদের দায়িত্ব পালন করতে পারে না। তাই আইনসভায় এরকম নাগরিক যাওয়ার প্রয়োজন, এরকম প্রতিনিধি যাওয়ার প্রয়োজন, যে প্রতিনিধির মাধ্যমে, যে প্রতিনিধির দ্বারা একটা ভালো আইন তৈরি করতে সম্ভব হয়, একটা দেশের উন্নয়ন সম্ভব হয়। তাই সব সময় আমাদের আমরা যারা জনগণ রয়েছি, আমাদের বোঝা উচিত যে আমরা আইনসভায় যাদেরকে পাঠাবো, অন্তত তাদের মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা, উচ্চ শিক্ষিত মানুষের সংখ্যা যাতে বেশি থাকে, সে ব্যাপারে আমাদের খেয়াল করার প্রয়োজন। কারণ তাদের সংখ্যা যদি আমাদের বাড়াতে না পারি, তাহলে কোনো অবস্থায় একটা দেশের শাসন ব্যবস্থা তেমনভাবে উন্নত হতে পারবে না, একটা দেশ এগিয়ে যেতে পারবে না, একটা দেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। রাজনেতারা সব সময় জনগণের কাছে দায়বদ্ধ। গণতন্ত্র বলেছে, আব্রাহাম লিঙ্কন বলেছেন, গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, ফর দ্য পিপুল। অর্থাৎ জনগণের জন্য জনগণের সরকার, এবং সেই সরকার নির্বাচিত করবে স্বয়ং জনগণই। তাই সব সময় জনগণ জনগণ আহ, আহ, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকার প্রয়োজন। জনগণের দুঃখ দুর্দশা নিয়ে চিন্তা করার প্রয়োজন, এবং সেটা কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে চিন্তা করার প্রয়োজন। সরকার যদি জনগণের দুঃখ দুর্দশা এগুলোর প্রতি চিন্তা করেন, এবং সেগুলো সমাধানের রাস্তা যদি তারা খুঁজেন, তাহলে অবশ্যই একটা দেশ, একটা জাতি এগিয়ে যাবে। প্রিয় দর্শকরা, আমার সম্মানিত ভিউয়ার্সরা, আজ এখানেই শেষ করছি। কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে
আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হিন্দ।